ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। গত 2 দিনের তুলনায় চাপ ছিল বেশি। কাউন্টারে ধীর গতিতে ক্ষোভ। কালকে জুম্মন নামাজের পর থেকে এখানে এসে লাইনে দাঁড়াইছি। 60তম যে সিরিয়াল, এখানে আমি সিরিয়াল ছিল 60 পর্যন্ত আসছে, এখন আমার বলতো সিট নাই। 9টা থেকে না দিয়ে তারা যদি 6টা থেকে দিত তাহলে হাজার হাজার লোক যন্ত্রণা থেকে রেহাই পেত। টিকিট কাটার যদি এই সহজলভ্য বিষয়টাকে যদি আমরা আরো সহজলভ্য করতে পারি, এই যে ভোগান্তি দেখছেন এটা অনেকাংশে দূর করা যায়। কালোবাজারি রোধে সিসি ক্যামেরায় টিকিট বিক্রি কার্যক্রম তদারকি, নিরাপত্তায় রেলওয়ে, পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প। পুরো স্টেশন 32টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি এবং আরএনবির অস্থায়ী ক্যাম্প রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কয়েক দফা ফল ঘোষণার পর এখনো লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। গ্রেফতারকৃত 8 জনের রিমান্ড শুনানি কাল পাঠানো হয়েছে কারাগারে। দেশে প্রতি বছর বাড়ছে 20 লাখ মানুষ। জনসংখ্যাকে উন্নয়নে বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরিবার পরিকল্পনা কর্মসূচির স্থবিরতায় দায়ী স্বীকারোক্তি কর্তৃপক্ষের। ভারতীয় সিরিয়ালের নামে বিদেশি পোশাকের আধিপত্য এবারও দেশের ঈদ বাজারে। উৎসব পার্বণে দেশি পোশাককে প্রাধান্য দেওয়ার তাগিদ। এবং সিরিজ পরাজয় এড়াতে কাল ভুল শুধরে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিরূপ আবহাওয়া ও প্রথম ম্যাচে পরাজয়ের কারণে ভিড় ছিল না টিকিট প্রত্যাশীদের। তৃতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেয়া হয়েছে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট। আজ দেয়া হয় 15 জুলাইয়ের টিকিট। তবে গত 2 দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের চাপ আজ ছিল একটু বেশি। এ সময় ধীর গতিতে টিকিট দেয় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে পরিদর্শনে এসে টিকিট প্রক্রিয়া আরও আধুনিক করার আশ্বাস দেন রেলের মহাপরিচালক। তৃতীয় দিনের মতো শনিবার সকাল 9টায় শুরু হয় রেলের আগাম টিকিট বিক্রি। তবে লাইনে এগিয়ে থাকতে শুক্রবার সন্ধ্যা থেকেই স্টেশনে আসেন অনেকে। একটি টিকিটের জন্য সারা রাত জেগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। মাত্র 4টা টিকিটের অপেক্ষায় আমার পরিবারকে নিয়ে যাবো আর কি গ্রামে। তো দেখি কি হয় আর কি। মা বাবা আছে, শ্বশুর বাড়িতে শুধু শাশুড়ি আছে, শাশুড়ির কাছে যাচ্ছি। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে ঈদের আনন্দে পরিবারের সান্নিধ্যের প্রত্যাশায় যেন সব কষ্ট উধাও। বাবা মার সাথে ঈদ করবো, বাড়িতে যাবো, টিকিট পাওয়ার পর অনেক ভালো লাগতেছে। টিকিটটা হাতে পেয়ে সব কষ্টগুলো এখন মনে হচ্ছে যে কষ্টগুলো আমি পাইছি। যদিও অভিযোগেরও কমতি ছিল না টিকিট প্রত্যাশীদের। 9টা থেকে না দিয়ে তারা যদি 6টা থেকে দিত তাহলে হাজার হাজার লোক এই যন্ত্রণা থেকে রেহাই পেত। সময়ে যদি এরা একটু এগিয়ে নিয়ে এসে 6টা বা 7টাই করতো তাহলে এত মানুষ এখানে ভিড় করতো না। আর টিকিট বিক্রির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ প্রক্রিয়া আরো আধুনিক করার কথা জানালেন রেল মন্ত্রণালয়ের সচিব। আর যাত্রী সেবার মান বাড়ানোর আশ্বাস দিলেন রেলের মহাপরিচালক। আমাদের যে সীমিত সম্পদ আছে, সীমিত সংখ্যক যে টিকিট আছে, সেই টিকিটগুলো সম্মানিত যাত্রীরা সাধারণ যাতে পায় তা আমরা নিশ্চিত করছি এবং তাদের সবাই খুশি। এ পর্যন্ত কোনো অভিযোগ বা অনুযোগ পাওয়া যায়নি। এই টিকিটিং এর আসলে বিকল্প নয়। আপনি বাড়িতে বসে আপনার নিজের কম্পিউটার দিয়ে, আপনার মোবাইল দিয়ে টিকিট কাটার যদি এই সহজলভ্য বিষয়টাকে যদি আমরা আরো সহজলভ্য করতে পারি, আরো সহজ করতে পারি, তাহলে এই যেই বড় লাইন দেখছেন, এই যে ভোগান্তি দেখছেন, এটা অনেকাংশে দূর করা যায়। টিকিট প্রত্যাশীদের নিরাপত্তা আর কালোবাজারি ঠেকাতে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে কমলাপুরে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের অগ্রিম টিকিট না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। সেই সঙ্গে কাউন্টারের ধীরগতি, কালোবাজারি সহ নানা অভিযোগ তুলেছেন কেউ কেউ। টিকিটের তুলনায় আগ্রহী মানুষের সংখ্যা বেশি হওয়ায় ঘণ্টা দেড়েকের মধ্যেই বিক্রি হয়ে যায় কয়েকটি ট্রেনের টিকিট। আর এতে ক্ষুব্ধ হন যাত্রীরা।
রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুরের 4টি রুটের 9টি ট্রেনের 4000 অগ্রিম টিকিট বিক্রি করা হয় চট্টগ্রাম স্টেশন থেকে। কমলদের রিপোর্ট। শনিবার সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলো যাত্রীরা লাইনে দাঁড়ায় আগের দিন দুপুর 2টা থেকে। প্রায় 20 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কাঙ্ক্ষিত টিকিটের জন্য। এর মধ্যে স্টেশন চত্বরে তাদের সারতে হয়েছে ইফতার এবং সেহরি, এমনকি রাতে ঘুমাতে হয়েছে স্টেশনের মেঝেতে। আর টিকিট হাতে পেয়ে ভুলে গেছেন আগের সব কষ্ট। নামাজের পরে দিতে এখন টিকিট পাই আনন্দ খুব আছে। 4টে দিকে দাঁড়াইছি, সারা রাত এখানে ছিলাম, এখন টিকিটটা পেয়ে খুব আনন্দিত হয়েছি। কালকে জুম্মন নামাজের পর থেকে এখানে এসে লাইনে দাঁড়াইছি, খুবই খুশি টিকিট পেয়ে। যারা টিকিট পেয়েছেন তারা খুশিতে উচ্ছ্বসিত, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যারা টিকিট পাননি তাদের ক্ষোভের শেষ নেই। কারণ 10:30টার মধ্যে শেষ হয়েছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের অগ্রিম টিকিট। 60তম যে সিরিয়াল, এখানে আমি সিরিয়াল ছিল 60 পর্যন্ত আসছে, এখন আমার বলতে সিট নাই, সিট সব বুকিং হয়ে গেছে। গতকালকে আমরা এখানে ইফতারি করছি, এখনো পর্যন্ত আমরা টিকিট পাই নাই। দেখেন না কি অবস্থা, ধীরে ধীরে চলতেছে। ভোরে আসি, ভোরাতে। এক্ষেত্রে রেলওয়ে কর্মকর্তারা দাবি করছেন সুষ্ঠুভাবে টিকিট বিক্রি সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। সে সাথে কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো স্টেশন 32টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। স্টেশনের নিরাপত্তা বাহিনী, জিআরপি এবং আরএনবির অস্থায়ী ক্যাম্প রয়েছে। পাশাপাশি সাধারণ পোশাকধারী গোয়েন্দা সংস্থার লোকজন মনিটরিং করছেন। জিআরপি, র্যাব, আরএনবির আমরা যৌথভাবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যেন এটি শূন্যের কোটায় থাকে। গত 9 জুলাই থেকে শুরু হয়েছে ঈদের যাত্রার এই অগ্রিম টিকিট বিক্রি। আগামী 13 জুলাই পর্যন্ত তা চলবে। আর এদিন দেওয়া হবে 17 জুলাই যাত্রার অগ্রিম টিকিট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নৌপথের যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তবে যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে নৌপুলিশ সহ স্থানীয় প্রশাসন নিরাপত্তা দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সকালে বরিশাল নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকার বা মালিক শ্রমিকদের উপরে নির্ভরশীল হলেই কিন্তু সব নিরাপত্তা হবে না। যাত্রীভাইদের একটু সাবধান হতে হবে ছাদে না ওঠা, এবং যাত্রীরা যাতে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠে সেটাও কিন্তু তাদের নিজেদের একটু সতর্ক করতে হবে। পুলিশ, র্যাব, নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন সবাইকে মিলে কাজ করতে হবে। কয়েক দফায় ফল ঘোষণার পরও লক্ষাধিক শিক্ষার্থী এখনো দেশের কোনো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পায়নি। এদিকে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করতে গিয়ে শিক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলার দায়ে সচিব ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কোনো কলেজেই ভর্তি হতে না পারার শিক্ষার্থীর সংখ্যা কম বলে দাবি শিক্ষা সচিবের। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। মুজাহিদ শুভ রিপোর্ট। সামনে ঈদ, খুশির আগমনী বার্তা তাই চারদিকে। তবে সেই আনন্দ প্রাণ ছোঁয়নি রাব্বির। জিপিএ 5 পেয়েও এখন পর্যন্ত কোনো কলেজ ভাগ্যে না জোটায় সব আনন্দই নিরস এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর। জিপিএ 5 পেয়ে এখন পর্যন্ত কোনো কলেজে চান্স হয়নি, এটা স্বপ্নে ভাবতে পারতেছি না আদৌ কি কোনো কলেজে আমার ভর্তি হবে সেটা নিয়ে আমি এখন অনিশ্চিত। কয়েক দফা ফলাফল ঘোষণার পরও দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা বোর্ডের আঙিনায় আনাগোনা কমেনি শিক্ষার্থী ও অভিভাবকদের। ভর্তি প্রক্রিয়ায় নতুন পদ্ধতি এতটা বিপাকে ফেলবে ভাবেনি কেউই। আমি A+ পেয়েছি, কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম আসেনি, এমনকি সেকেন্ড মেরিট লিস্টে আমার নাম আসেনি। তো এখন পরে কি আসবে নাকি আসবে না তাও আমি বুঝতে পারছি না। এসএসসি পরীক্ষার রেজাল্টটা নিয়ে আমি যত না টেনশনে ছিলাম, এখন কলেজ ভর্তি নিয়ে আমার তার থেকে আরো বেশি টেনশনে পড়তে হইতেছে। জিপিএ 5 হওয়া এখন পর্যন্ত ঢাকাতে যে ফার্স্ট ইয়ার একটা তো আসে নাই, দ্বিতীয় লিস্টে পর্যন্ত। অনলাইন পদ্ধতি চালু করে নতুন জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান এই প্রবীণ শিক্ষাবিদের। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব দুজনেরই দায়িত্ব নিয়ে পদত্যাগ করা দরকার। এর থেকে কিন্তু আমরা ইতিহাসে ভালো শিক্ষাটি পেলাম না। আমি প্রযুক্তি বাদ দিয়ে সনাতন পদ্ধতিতে যাবার পক্ষপাতী। তবে এখন পর্যন্ত ফলাফলে কোনো কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম বলে দাবি শিক্ষা সচিবের। 53,000 বাকি ছিল, কিন্তু কেউ কেউ হয়তো ভর্তি হননি, যারা চান্স পেয়েছেন সেখানে আরো 10,000 হতে পারে। তাহলে এই তৃতীয় দফাতে আমরা এখন প্রায় 60,000-এর পেয়েছি দরখাস্ত আজকে পর্যন্ত। 57,000 একটু আগে দেখলাম। কেন 57,000? তখন ওই যে 53,000 বাকি ছিল, এর সাথে আরো নতুন 1 লাখ আদৌ কোনো দরখাস্ত করেনি, সুতরাং তারা এসে দরখাস্ত করেছে। তবে শিগগিরই শতভাগ সমস্যা সমাধান হবে বলে আশ্বাস শিক্ষা সচিবের।
মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর দেশের জনসংখ্যার সঙ্গে প্রায় 20 লাখ নতুন মুখ যোগ হচ্ছে। সেই হিসেবে এক দশকে দেশের জনসংখ্যা বাড়ছে প্রায় 2 কোটি করে। জনসংখ্যা বাড়ার এই হার মূলত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যেই সবচেয়ে বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন 80 এবং 90-এর দশকের মতো পরিবার পরিকল্পনা গ্রহণে মাঠ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান কার্যক্রম এবং প্রচার প্রচারণা এখন আর নেই। সামাজিক সুরক্ষার অভাবেই নিম্ন আয়ের এসব মানুষের বেশি সন্তান নেওয়ার প্রবণতা কমানো যাচ্ছে না বলে মনে করেন তারা। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্টে। রাজধানীর বস্তিতে বসবাসকারী এই নারী সদ্য তৃতীয় সন্তানের মা হয়েছেন, অথচ আগের 2 সন্তানেরই ঠিকমতো ভরণ পোষণ দিতে পারছেন না তিনি। একটারই তো পারা যায় না, হয়ে গেছে 3টা, কি করব, কিছু করণের নেই। দারিদ্র্য, অসচেতনতা আর শিক্ষার অভাবে নিম্ন আয়ের এসব মানুষের অধিকাংশের ঘরেই রয়েছে 3 থেকে 5 জন সন্তান। আজ একটা আনলে আরেকদিন আনতারি না, সময় মতন দুলে ভাত খাওয়াইতারি না। পরিসংখ্যান বলছে 1991 সালে দেশের জনসংখ্যা ছিল প্রায় 11.5 কোটি। 2 দশক পর যা এসে ঠেকেছে প্রায় 15 কোটিতে। জনসংখ্যা বৃদ্ধির এই ঊর্ধ্বগতি চলতে থাকলে 2021 সালে তা 19 কোটি ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞের মতে জনসংখ্যার এই ঊর্ধ্বচাপ দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। প্রতি বছর আমাদের জনসংখ্যায় যুক্ত হচ্ছে 18 থেকে 20 লক্ষ মানুষ। এই মানুষগুলো যদি পর্যাপ্ত কাজ না পায়, তাদের যদি আমরা সেই ধরনের প্রস্তুতি আমরা না নিতে পারি, তাহলে এই মানুষগুলো কিন্তু আমাদের উন্নয়নের জন্য হুমকি স্বরূপ হিসেবে দাঁড়াবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকও স্বীকার করলেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে নেই আগের মতো গতিশীলতা। গরিব শ্রেণী, অশিক্ষিত, তারা মনে করে যে আমার ছেলে মেয়ে বেঁচে হওয়া মানে আমার নিরাপত্তা। 80 দশকে 90 দশকে যেভাবে কাজটা হতো সেইভাবে কাজটা হচ্ছে না। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, এই স্লোগানটি 80 আর 90-এর দশকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর দেশের শিক্ষিত আর সচেতন দম্পতিদের মাঝে পরিবার পরিকল্পনা গ্রহণে আশানুরূপ সফলতা এসেছে। কিন্তু দেশের নিম্ন আয়ের এমন অধিকাংশ মানুষকে এখনো পরিবার পরিকল্পনা কর্মসূচিতে আনতে না পারায় দেশের জনসংখ্যা এখনো সম্পদে পরিণত হতে পারছে না। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানী তুরাগের দিয়াবাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের 9 সদস্য গ্রেপ্তার, ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্র উদ্ধার। এবং চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডি পার করল শোকের 4 বছর। নানা কর্মসূচিতে নিহতদের স্মরণ করলেন স্বজনরা। ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। এদিকে ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানার 2 নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারখানা মালিক শামীম তালুকদার সহ গ্রেপ্তার 8 জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হোসেন আলী তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ময়মনসিংহের থানাঘাটের খুদেজা আক্তারের অনার্স পড়ুয়া মেয়ে মিতু আক্তার লাবণীর মাহারানুর কষ্টটা একটু বেশি। অন্যের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়া করানো মায়ের স্বপ্ন ছিল মেয়ে একদিন চাকরি করে সংসারের অভাব দূর করবে। একই এলাকার কৃষ্ণা মিয়া 2 দিন আগে মেয়ের জন্য আনা নুপুর, ঝুমকা ও পুতুল হাতে নিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন। স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার ছোট্ট মেয়ে লামিয়াও মারা গেছে পদদলিত হয়ে। এখন তাদের পড়ার কেউ নাই, কিনলে কেন না কিনলে কি, এসব কি করবো এখন? আমাদের দেখার মতো কেউ নাই। ওর মাই ছিল আমাদের পরিবারের প্রধান, তিনি কাজ করে আমাদের পরিবারের 6 জন সদস্যের ভরণ পোষণ করতো। ওর মামি লাগে এলাকাবাসী, মানে আমার বাসার পাশে সবসময় আসা যাওয়া সবসময় করতেছে। পরে কলকাতা আমাদের বিরাট খারাপ লাগলো। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যারা সাহায্য সহযোগিতা করেন তাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা সঠিক ব্যবস্থাপনায় এবং সঠিক কর্তৃপক্ষকে অবহিত করে আপনারা এই কর্মকাণ্ডটুকু করবেন, যাতে করে সাধারণ নিরীহ অসহায় মানুষের প্রাণ না যায়। এদিকে এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শনিবার সকালে কোতোয়ালি মডেল থানার 2 নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। জাকাতদাতা শামীম তালুকদার সহ গ্রেপ্তারকৃত 8 জনকে 7 দিন করে রিমান্ড আবেদন করে আদালতে নেওয়া হলে রোববার শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। ওই ফাঁড়ির ইনচার্জ যিনি
তিনি এই ইনফরমেশন রাখতে পারেন নাই, আমাদেরকে জানাতে পারেন নাই। সেই জন্য কর্তব্যে অবহেলার জন্য তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় শুক্রবার ভোরে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নারী শিশুসহ ২৭ জন নিহত হয়, আহত হয় প্রায় অর্ধশত। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পুলিশের অনুমতি না নিয়ে জাকাত দিতে গিয়ে কোনো দুর্ঘটনা বা প্রাণনাশের ঘটনা ঘটলে এর জন্য জাকাতদাতাকে দায়ী করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর পল্টনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমাদের কাছে যথাযথভাবে আবেদন করলে আমরা তাকে শুধু অনুমতি দেব না, পাশাপাশি আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু কেউ যদি আমাদের জ্ঞাত বহির্ভূতভাবে জাকাত দেওয়ার নামে সমাবেশ করে দুর্ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই সেটি বেআইনি কাজ হবে এবং এই জন্য কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব তাদের এবং এই অপরাধের জন্য অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপিকে ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারা ইফতারে প্রতিনিয়ত মিথ্যাচার করে চলেছে, যা আওয়ামী লীগ কখনোই করে না। শনিবার বিকেলে সাভারে স্থানীয় সুধী সমাজ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। সে যে মিথ্যা কথা বলা, রাজনৈতিক বক্তব্য রাখা ইফতারের মাহফিলের পূর্বে, এটার আমরা ঘোর বিরোধী। যার ফলে দেখবেন আমাদের প্রিয় নেত্রী মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতগুলো ইফতার মাহফিলের আয়োজন করেছেন সেখানে কোনো বক্তব্য রাখেন না, কেমন মতো দোয়া করা হয় এবং তিনি সবার সাথে কুশল বিনিময় করে ইফতার মাহফিলে সামিল হন, ইফতারে সামিল হন। এটাই হচ্ছে আমাদের নীতি, এটাই আমরা বিশ্বাস করি। ওই রকম মিথ্যাচার করা ওই নীতিতে আমরা বিশ্বাস করি। আমরা যাতে আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশ যাতে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যমায়ের দেশ হয়, আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের সকল অর্জনগুলো, যে অর্জনগুলো আমরা করেছি প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সে অর্জনগুলোকে আমরা ধরে রাখবো, আমরা এগিয়ে যাব। বিগত ৩ মাসে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা এমন বক্তব্যের প্রতিবাদে এ দাবি করা হয়। যে অভিযোগটি প্রধানমন্ত্রী, শাসক দল, আওয়ামী লীগ সভানেত্রী করছেন বা তার দলের লোকেরা করছেন, এই ধরনের কোন অভিযোগের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতাদের কোন সংশ্লিষ্টতা নেই। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের পার্টি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ দানের কোনো প্রশ্নই ওঠে না উনি এই ধরনের কোনো ঘটনার সাথে উনি মোটেও জড়িত নন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অভিযোগের প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক তদন্ত দাবি করছে। এবারও দেশের ঈদবাজারে রয়েছে ভারতীয় সিরিয়ালের নামে নানা পোশাকের আধিপত্য। কিরণমালা, গোপী, রাশি, কটকটি এমন নানান নামে মেয়েদের পোশাকগুলো দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন মার্কেটে। দেশীয় পোশাককে দূরে ঠেলে এসব কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন নতুন প্রজন্ম। বিশেষজ্ঞরা বলছেন, উৎসব পার্বণে পোশাক কেনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত দেশীয় সংস্কৃতিকে। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কিরণমালা সম্প্রতি ভারতীয় একটি চ্যানেলের ধারাবাহিক নাটকের নাম। রাক্ষস আর নানা কাল্পনিক গল্পে ভরা এই সিরিয়াল যেন অমৃতের মতো গেলেন অনেকেই, বিশেষ করে মেয়েরা। তবে টেলিভিশনের পর্দা থেকে কিরণমালা এবার ঢুকে পড়েছে দেশের ঈদবাজারে। তাই কিরণমালা সহ সব পোশাকে ছেয়ে গেছে প্রায় সব মার্কেট। প্রতিবেশী দেশ থেকে আমদানি করা এসব পোশাক হাজার হাজার টাকা দিয়ে কিনতেও তাই এতটুকু দ্বিধা নেই ক্রেতাদের মাঝে। একটা নাটক দেখছি, তো ওটার ভিতরে ড্রেসটা পছন্দ হয়েছে, এটা কিনতে আসছি। আমি স্টার প্লাস যে গোপে একটা সিরিয়াল দেখছি, ওখানে গোপের ছোট্ট মেয়ে এটা পরে, তাই এখান থেকে কিনছি। সারা, তারপরে আপনার কটকটি, এই ধরনের অনেক ধরনের ফরক আছে। সিরিয়ালগুলোতে এক একটা ড্রেস বের করে, ওই অনুযায়ী মার্কেটে ছাড়া হয়। যদিও ঈদের মতো বড় উৎসবগুলোতে কেবল তারা বিদেশি পোশাক কিনছেন বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ঈদবাজারে মেয়েদের যত পোশাক বিক্রি হয় তার ৮০ ভাগই ভারতীয়। ইন্ডিয়ান প্রোডাক্টটা নিলে হয় কি ফ্যাশনেবল,
মানে একটু ঘুম ভাঙ বেশি, আর পরলেও ভালো লাগে, আর ফিটিং টিটিং সুন্দর হয় আর কি। এই মার্কেটে 80% ইন্ডিয়ান ড্রেস চলে, আর 20%-এর মতো আপনার লোকাল ড্রেস চলে। এদিকে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামকরণে এসব পোশাক থেকে দেশের তরুণ সমাজকে বাঁচাতে হলে সবার আগে নিজ ঘরেই সচেতনতা তৈরি করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই আকার সংস্কৃতির দ্বারা আমাদের পুরো বাংলাদেশের মানুষ কিন্তু খুব প্রভাবিত, সেই সাথে তাদের যে চাকচিক্য আছে, বাহ্যিক চাকচিক্য, ওটার দ্বারা মানুষ খুবই প্রভাবিত হয়। আমাদের যে ট্র্যাডিশন আছে মনের মধ্যে, ট্র্যাডিশনাল ভ্যালুজ ডিজাইন সম্পর্কে, সেগুলো ঘুরে ফিরে কিন্তু আমরা চর্চা খুব কম করি। এন্টারপ্রাইজ কিংবা যেসব প্রতিষ্ঠান রয়েছে এসব করেন, তাদেরও উচিত একটু প্রমোট করা। প্রতি বছরই দেশের ঈদের বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য আর সমাজের প্রভাব নিয়ে নানা মহলে বেশ আলোচনা সমালোচনা হয়, হয়তো পরের বছরগুলোতেও হবে। কেননা দায়িত্বশীল পর্যায় থেকে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। তাই বিশ্লেষকরা বলছেন বিদেশি পোশাক বিক্রিতে কোনো সমস্যা নেই, কিন্তু এই পোশাকের মাধ্যমে দেশে যে অদ্ভুত সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার নেতিবাচক দীর্ঘমেয়াদী প্রভাব অনিবার্য। রাকিব, সময় সংবাদ, ঢাকা। গণভবনে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের আগে পরিবারের সদস্যদের কুশলাদি সহ তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরে ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গণভবনে আত্মীয় স্বজনদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর তুরাগ থানা এলাকার দিয়াবাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করা ৪ ভরি স্বর্ণ, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি সহ নানা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সকালে মিন্টো রোডে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম জানান, এই চক্রটি মূলত রাজধানীর আশপাশের জেলা এবং ডিএমপির সীমানা এলাকাগুলোতে ডাকাতি করত। ডাকাতির প্রস্তুতি নেওয়ার জন্য তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় তারা একত্রিত হয়েছিল বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির ৪ বছর উপলক্ষে স্থানীয় আবু তোরাব হাই স্কুল মাঠে নিহত শিক্ষার্থীদের স্মরণে পালন করা হয় শোকাবহ নানা অনুষ্ঠান। বেলা 11:30টার দিকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিহত শিক্ষার্থীদের স্মরণে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের স্মৃতিফলকে ফুল দেন। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। দুপুরে বের করা হয় শোক র্যালি। 2011 সালের এই দিনে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় 44 স্কুল ছাত্র। সেদিনই ছেলের মৃত্যু শোকে মারা যান এক বাবা। চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন চ্যানহম। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 173 কিলোমিটার। আঘাত হানার পর গতিপথ পরিবর্তন করে এটি এখন দক্ষিণ দিকে সাংহাই শহরের দিকে ধেয়ে আসছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এড়াতে উপকূলীয় অঞ্চলের প্রায় 10 লাখ মানুষকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতাসের বেগ ঘন্টায় 187 কিলোমিটার রেকর্ড করা হয়। চ্যানহমের তাণ্ডবে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দেশটির প্রায় 400টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং 29,000 মাছ ধরার নৌকাকে বন্দর ছেড়ে না যাওয়ার পর নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়টি গত সপ্তাহের শুরুতে ফিলিপিন্স, জাপান ও তাইওয়ানে আঘাত হানে এবং এর ফলে ফিলিপিন্সে 5 জন মারা যায়। চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী টাইফুন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অতিথিদের সামনে সিরিজ জয়ের হাতছানি আর স্বাগতিকদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই, এমনই ভিন্ন সমীকরণ নিয়ে রোববার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। গেল দুটি হোম সিরিজে দাপটে খেলা বাংলাদেশ এই সিরিজের শুরু থেকেই ছন্দে নেই। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতা ভাবিয়ে তুলেছে, যে কারণে সিরিজ হারের শঙ্কায় পড়েছে টাইগাররা। যদিও এদিন মিরপুরে প্রস্তুতি মহড়ায় সাকিব রিয়াদরা ব্যাটিং অনুশীলন করেননি। আভাস পাওয়া গেছে এই ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশের সেরা একাদশে। এছাড়াও জুবায়ের লিখনের জায়গায় আসতে পারেন আরাফাত সানি, পাশাপাশি সাব্বিরের জায়গায় সেরা একাদশে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। অন্যদিকে এ পর্যন্ত 15 বারের সাক্ষাতে একবার বাংলাদেশের কাছে হেরেছে হাশিম আমলার দল। সেই অনুপ্রেরণার সাথে বর্তমানে দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় প্রোটিয়ারা। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ লাইন। গত 2 দিনের তুলনায় চাপ ছিল বেশি, কাউন্টারের ধীর গতিতে ক্ষোভ। কয়েক দফা ফল ঘোষণার পর এখনো লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। গ্রেপ্তারকৃত 8 জনের রিমান্ড শুনানিকাল পাঠানো হয়েছে কারাগারে। ভারতীয় সিরিয়ালের নামে বিদেশি পোশাকের আধিপত্য এবার দেশের ঈদ বাজারে। উৎসব পার্বণে দেশি পোশাককে প্রাধান্য দেওয়ার তাগিদ। এবং সিরিজ পরাজয় এড়াতে কাল ভুল শুধরে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিরূপ আবহাওয়া ও প্রথম ম্যাচে পরাজয়ের কারণে ফিরছিল না টিকিট প্রত্যাশীদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।